ऐ जाते हुए लम्हों जरा ठहरो मैं भी तो चलता हूँ जरा उनसे मिलता हूँ। নমস্কার সকলকে শুভ সকাল জানিয়ে আমার নতুন আর একটা ভিডিও শুরু করছি। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আছি, মোটামুটি দিন কেটে যাচ্ছে। কারণ এই কয়েক ঘন্টাও হয়েই গেছে, প্রায় 12টা ঘন্টা পেরিয়ে গেছে তোমাদের দাদাভাই ডিউটিতে গেছে। তাই মনটাও ভীষণ খারাপ। আবার নিজের হাতে সংসারের সমস্ত দায়িত্ব, একা হাতে সমস্ত কিছু। সকালবেলা থেকেই মনটা এত খারাপ লাগছে, সারা রাত 1 নম্বর ঘুম তো হয়নি, উপরন্তু সকাল থেকেও এত কান্না পাচ্ছিল ধারণার বাইরে। কারণ প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা কাজ যখনই করতে আসছি তখনই যেন মনটা এত খারাপ হয়ে যাচ্ছে আর এত কান্না পাচ্ছে বলার নয়। হ্যাঁ, কন্টিনিউ 10 বছর এভাবেই চলছে ঠিক, তবুও যেন মনের মধ্যে এই দিনগুলো এলে এত কষ্ট হয় বুঝতে পারি না। কারণ প্রত্যেক দিন সকালবেলায় তোমাদের দাদাভাই যতদিন ছিল ছুটিতে, 17টা দিন প্রত্যেকটা কাজ নিজের হাতে করেছে। আমাকে করতেই হয়নি যাকে বলে। বিছানা বাগানো থেকে, ছেলের কাজ থেকে শুরু করে সমস্ত কিছু একাই করেছে। ছেলেকে তুলে টিউশনে পাঠানো, এসে নিজের কাজ, আমার কাজ সমস্ত কিছুই করে দিচ্ছিল। একসময় আমি তাকে বলতাম যে করে দাও, এখন তাকে বলতে পর্যন্ত হয়নি, সে সমস্ত কিছুই করে দিচ্ছিল। সেই জায়গা থেকে মনটাও ভীষণই খারাপ লাগছে। কারণ আবার একা হাতে সমস্ত কিছু করতে হচ্ছে, সমস্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। দেখতে দেখতে 17টা দিন বেশ আনন্দের মধ্যে কেটেছে। বেশ মানে বেশি, যেবারে একটু বেশি ঘোরাঘুরি আনন্দ করা হয় সেবারেতেই মনটাও একটু বেশি খারাপ হয়। হ্যাঁ, প্রত্যেকবারই মন খারাপ হয়, কান্নাকাটি, মন খারাপ সবটাই থাকে। কিন্তু যেবারে একটু বেশি ঘোরাঘুরি, বেশি আনন্দ ফুর্তি হয় না, আর বেশি মানুষটা কাছে কাছে থাকে, সেইবারই মনটা বেশি খারাপ হয়ে যায়। যাই হোক, সমস্ত কিছু মেনে নিয়েই আমাদের চলতে হবে। কারণ আমরা ফৌজি ওয়াইফ, আমাদেরকে তো অত মন খারাপ করে বসে থাকলে চলবে না। একজন ফৌজি যেমন তার কর্তব্য, এক ভারত মাতার প্রতি সে যেমন তার কর্তব্য পালন করবে, তার ওয়াইফ হিসাবে আমাদেরও কর্তব্য তার পুরো পরিবারকে, তার প্রিয় মানুষদেরকে সমস্ত কিছু দেখে শুনে রাখার। তার জন্য সকালবেলায় উঠে কাজকর্মগুলো বাগিয়ে নিচ্ছিলাম। মন খারাপ হলেও করার তো কিছু নেই, মন খারাপকে সরিয়ে রেখেই করছিলাম। মনের মধ্যে থাক, আর নিজের কাজ নিজের হাতেই করতে শুরু করে দিয়েছি। তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্টগুলো সমস্ত কিছু ধুবো, তো আজকে ধুবো না, যেহেতু আজকে এখনও পর্যন্ত পৌঁছায়নি, সেহেতু আজকে জামা প্যান্টগুলো ধুবো না। সমস্ত কিছু যেখানে যা ছিল এক জায়গায় জড়ো করে রেখে দিচ্ছিলাম। কারণ যেদিনে ধোবো সমস্ত দেখে শুনেই ধোবো তারপরে। কারণ আমার শাশুড়ি মা, ঠাকুমা শাশুড়ি বলে যতক্ষণ না ডিউটির জায়গায় পৌঁছাবে ততক্ষণ জামা কাপড় ধুবি না। সেটাই আমি মেনে এসেছি। কারণ আজ গত 10 বছর ধরে যখন ডিউটির জায়গায় পৌঁছে যাই তারপরে আমি সমস্ত কিছু ধুই, না পৌঁছানো পর্যন্ত কোনো কিছু করি না। তার জন্য সমস্ত জামা কাপড়গুলোও একটু চেক করে নিচ্ছিলাম পকেটে কোনো কিছু আছে নাকি। প্রত্যেক ওয়াইফদেরই একটা বড় কাজ হয় স্বামীর পকেট হাতারা। যাই হোক, কষ্টের মধ্যেও একটু মজা করে নিলাম। জাস্ট এইভাবে মজা না করলে তো আর জীবনে কষ্ট ভাবলে কষ্টই হয়ে থাকবে। কষ্টকে দূরে সরিয়ে রাখলাম আর দিয়ে চলে এসেছিলাম আমার বেশ কিছু জামা কাপড় ধুতে। কারণ এর আগের দিনেই এগুলো ভিজিয়েছিলাম কিন্তু ধোয়া হয়নি। জাস্ট সকালই এগুলো ধুয়ে নিয়েছি। আর আজকে বিশাল কিছু রান্নার চাপও নেই, কারণ বাড়িতে আমি, শ্বশুরমশাই আর ছেলে খাবো। মা ঠাকুমা কেউ খাবে না বাড়িতে, মা ঠাকুমা সব বাইরে খাবে। আর আমারও শরীরটা বেশ ভালো নেই, কদিন ধরে ঠান্ডা লেগে শরীরটাও বেশ ভালো নেই। আর শ্বশুরমশাইয়েরও একদমই শরীর ভালো নেই, তার জন্য খাবারেরও বিশেষ কিছু বানাবো, অল্প কিছু আছে সেইগুলো, আর তার সাথে মাছ আর সামান্য কিছুই বানাবো। তার জন্যই বেশিরভাগ এই কাজগুলোকেই সেরে নিচ্ছিলাম। সকাল নিজের জামা কাপড় কিছুটা ধুয়ে চলে এসেছিলাম খেতে, ছেলেকেও খেতে দিয়ে দিয়েছিলাম। এদিকে আমি খাচ্ছি, তোমাদের দাদাভাইয়ের জন্য আগের দিনে বানিয়ে দিয়েছিলাম পরোটা আর সমস্ত সবজি দিয়ে ভাজি, সে তারই একটা খাচ্ছিলাম। বিশেষ কোনো কিছু খাচ্ছিলাম না, কারণ খেতে খুব একটা ইচ্ছা করছিল না। তবু যেটুকু না খেলে নয় আর কি, খেতে তো হবে। আর এগুলো না হলে রয়েই যাবে, কারণ শ্বশুরমশাই খুব একটা পরোটা টরোটা খেতে পছন্দ করেনি। তো আমি খেয়ে নিয়েছিলাম সকালে ব্রেকফাস্ট হিসাবে এটাই। আর এদিকে দেখো, তারপরে সোজা চলে
গিয়েছিলাম রান্না করতে খাওয়া দাওয়া করে, আর তোমাদের দাদাভাই ট্রেনে যাচ্ছে, যেতে যেতে দেখো ভিডিও কল করেছে। আমি বলছিলাম যে সকাল থেকে একবারও ফোন করোনি, ভিডিও কল করোনি। বলছে ট্রেনের মধ্যে ভিডিও কল করলে তো আমি শুনতে পারবো না, আর হেডফোন তো বার করা যাবে না, কারণ ব্যাগের মধ্যে আছে, কোথায় কিভাবে রয়ে যাবে, কি হবে না হবে। তার জন্যই দেখো এইভাবেই কানে নিয়ে নিয়ে একবার করে কথা বলছে, আর একবার করে দেখো মুখটা দেখতে পাওয়া যাচ্ছে। যাই হোক, তারপরে আমি সোজা আবার চলে গিয়েছিলাম রান্নার মধ্যে, বললাম তো বিশেষ কিছু ছিল না, অল্প স্বল্পই ছিল। তার জন্য অল্প কিছুই করে তারপর সোজা গিয়েছিলাম জামা কাপড়গুলো রোদে দিতে। এই শাড়িটা আমি পরেছিলাম 1 জানুয়ারির দিনে, সেই দিন থেকে শাড়িটা আমার রয়েই গিয়েছিল বাইরে পরে। আর তোমাদের দাদাভাই এক জায়গায় কেক লাগিয়ে দিয়েছিল, কেকের ক্রিমটা, সেইটাই দেখছিলাম। আমি ধুয়ে মুছে দিয়েছিলাম, তবুও কোনো দাগ হয়ে গেছে নাকি দেখছিলাম। দিয়ে একটু রোদে দেবো, দিয়ে তারপরে তাকে আলমারিতে ভাঁজ করে রেখে দেবো, কারণ আমি তো খুব একটা শাড়ি পরি না, আবার কবে শাড়িটা পরবো তার কোনো ঠিক নেই। তার জন্যই শাড়িটা একটু ভালো করে রোদ খাইয়ে রাখছিলাম। আর শাড়ি আমি রোদে না দিয়ে খুব একটা রাখি না, কারণ আমার কেমন যেন লাগে, শাড়ি পরার পর রোদে না দিলে কেমন যেন একটা নিজের একটা অস্বস্তি ফিলিংস হয়। তোমাদের দাদাভাই যেদিনে ডিউটি যায় তার পরের দিনে আমার এইভাবেই তার জামা কাপড়, আমার জামা কাপড় এইসব বাগাতে গুছাতে এভাবেই দিনটা পেরিয়ে যায় বেশিরভাগ। তারপর খাওয়া দাওয়া করে অনেকক্ষণই ভিডিও বানাচ্ছিলাম না, দুপুরবেলা একটু চুপচাপ বসেও ছিলাম, মনটা ভীষণই খারাপ লাগছিল, কারণ আবার দিন গুনতে গুনতে তো নিজের কর্তব্য তো পালন করতেই হবে। দিন গুনছি একদিকে, আর একদিকে নিজের কর্তব্য শুরু করে দিয়েছি, আবার অপেক্ষার দিন গোনা। যাই হোক, তারপরে রেডি হচ্ছিলাম, বলতে যাব, ছেলের ব্যায়ামের ক্লাস আছে, সেই জন্য তার জন্যই আমি রেডি হচ্ছিলাম, একটু সকাল সকাল আমি রেডি হচ্ছিলাম। আমি রেডি হয়ে গিয়ে তারপরে ছেলেকে রেডি করাবো। চুলটাকে বেঁধেই নিলাম, একটু বিনুনি করে নিলাম, কারণ আমি বাইরে বেরোলে খুব একটা চুল খোলা বা অন্যভাবে রাখি না, বেশিরভাগ বিনুনি, না হলে একটু জড়িয়ে ওপর দিকে ক্লিপেটে নিই। আর এখন এত ঠান্ডা পড়েছে ধারণার বাইরে, আমাদের এখানে তো ভীষণই ঠান্ডা পড়েছে, কারণ কাছেই জঙ্গল, জঙ্গলের বাতাস, প্রচুর ঠান্ডা পড়েছে। তার জন্যে দেখো অলরেডি একটা সোয়েটার, লং সোয়েটার পরেছি, তার সাথে আবার একটা হুডি সোয়েটারগুলো পর্যন্ত পরে নিয়েছি। আর তার সাথে তো এরপর চাদর তো আছেই, মানে আমি চাদরটাই বেশি মাথার টুপির মতন ব্যবহার করি সব জায়গাতেই কম বেশি, কারণ হলে স্টোল, না হলে হালকা চাদর, এগুলোই আমি বেশি ব্যবহার করি। তার জন্য এই যে দেখো মাথা টাথা আঁচুড়াও হয় না, দুপুরবেলা থেকে বললাম তো মনটা খারাপ ছিল বলে বসেই ছিলাম, কোনো কিচ্ছু করতে ইচ্ছে করেনি, জাস্ট মানে কোনো কিছুই না, খাওয়া দাওয়া করে চুপ করে বসেছিলাম, আর ছেলে নিজের মতো খেলা করছিল। আমি মন খারাপ করেই বসেছিলাম, আর ছেলেকেও একটু বুঝিয়ে খেলতে পাঠিয়েছিলাম যে তুই খেলগে যা, আর আমি একটু কাজ সেরে নিই, একটুখানি মিথ্যা বলেই যাই হোক। তারপরে দেখো চলে এসেছি ছেলেকে রেডি করতে, নিজে রেডি হয়ে গেছি, তারপর ছেলেকে রেডি করে দিলাম, কারণ বললাম তো এরপরে নিজেকেই সমস্ত দায়িত্ব একা হাতে পালন করা, দিন গুনতে গুনতে নিজের দায়িত্ব পালন করা। হ্যাঁ, অনেকে কমেন্টস করে হয়তো যে তোমরা একাই কি ফৌজি ওয়াইফ আছো, আমরাও আছি, অনেকে অনেক রকম বলে, কিন্তু হ্যাঁ সবাই দেখায় না, আমি দেখাই, এটাই হয়তো পার্থক্য। আর অনেকের আমি দেখেছি বাড়িতে বা চারিদিকে হেল্প করার অনেক লোক থাকে, কিন্তু সবারই কিন্তু হেল্প করার লোক থাকে না। আমি অনেককে দেখেছি কারো দেওর আছে, কারো ভাই আছে, চারিদিক থেকে নানাভাবে হেল্প করার জন্য অনেক লোক থাকে, কিন্তু আমার কিন্তু সত্যি কথা বলতে কি আমার হেল্প করার সেরকম কেউ নেই, আমি আর শ্বশুরমশাই আর আমার বাবা, কারণ শ্বশুরমশাইয়েরও বয়স হয়েছে আর আমার বাবারও বয়স হয়েছে, সেই দিক থেকে হেল্প করার কেউ সেরকম নেই বললেই চলে। যাই হোক, তারপরে স্কুটিটাকে একটু মুছছিলাম, তোমাদের দাদাভাই স্কুটিটাকে বেশ সুন্দর করে পরিষ্কার করে সমস্ত কিছু একদম বাগিয়ে গুছিয়ে তেল ভরে রেখে গেছে, একদম বললাম তো সেই এর আগে একটা ব্লগেতেও শেয়ার করেছি, স্কুটিটা বাগাতে গিয়েছিলো বলে সমস্ত কিছুই একদম পরিষ্কার করে রেখে গেছে, যে যাতে কোনো কিছু বিশেষ কোনো আমার অসুবিধা না হয়। তারপরে এবারে চলে যাব ব্যায়ামের ক্লাসে, চলেও গিয়েছিলাম, তো ওইখানে গিয়ে আর ভিডিও বানালাম না। এসে দেখো ছেলেকে ড্রেস চেঞ্জ করিয়ে মজা পড়াচ্ছে, আর তোমাদের দাদাভাই আবার ভিডিও কল করেছে যে নেমে গেছি আমি, মোটামুটি ওইখানে যে ক্যাম্পে পৌঁছে গেছি, সেই জন্য আমাকে বলছে যে সাবধানে, আমি ভালোভাবেই পৌঁছে গেছি, কোনো অসুবিধা
অসুবিধা নেই, আর তোমরাও ভালোভাবে থেকো। যাই হোক, ভিডিওটা আর বিশেষ কোনো বড় করছি না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সকলকে। টাটা।